সো আজকে হচ্ছে আমরা পি ব্লক মৌলের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সো তোমরা নিশ্চয়ই এই পেরিয়ডিক টেবিলটা আগে দেখছিলা। সো দেখো খেয়াল করে পি ব্লক যে মৌল আছে সেই পি ব্লক মৌল শুরু হয় বেসিক্যালি গ্রুপ 13 থেকে। দেখো গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 অর্থাৎ গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে কি আমার পি ব্লক যে মৌল আছে সেই পি ব্লক মৌলের অন্তর্গত। তো আজকে বেসিক্যালি আমরা এই পি ব্লক মৌলের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলবো, যেগুলো মোটামুটি হচ্ছে আমার 9-10 এর জন্য এনাফ। আজকের ক্লাসে কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো, যে কনসেপ্ট গুলো পরবর্তীতে আবার আসবে। তো যেহেতু প্রাসঙ্গিক ভাবে আলোচনায় চলে আসে, তো আমরা এখানে ইনশাল্লাহ পড়ে ফেলার চেষ্টা করবো। ওকে, আচ্ছা আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করি। তো আজকে আমরা যা পড়বো, খাতা একটু ক্যাপশন দিয়ে ফেলো, যে দেখো আমরা পড়বো হচ্ছে পি ব্লক মৌলসমূহের পি ব্লক মৌলসমূহের বিভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্যগুলো নিয়ে পড়াশোনা করবো। রাসায়নিক বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা পি ব্লক মৌলের সংজ্ঞাটা জানি নিশ্চয়ই, যে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ ইলেকট্রনটা আমার পি উপশক্তি স্তরে থাকে, তাহলে সেই মৌলটাকে আমরা বলি হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌল সবাই নিশ্চয়ই মনে আছে, সবাই নিশ্চয়ই জানো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 2 নম্বরে হচ্ছে আমরা যখন গ্রুপ বা পর্যায় নির্ণয় করি, আমরা গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে কি করি, আমরা হচ্ছে এস অরবিটালে কতটা মৌল ইলেকট্রন আছে প্লাস পি অরবিটালে কতটা ইলেকট্রন আছে প্লাস 10 যোগ করে হচ্ছে কি গ্রুপ নির্ণয় করি। আর সর্বোচ্চ এন এর যে মান আছে সেই এন এর মান দিয়ে হচ্ছে আমরা পর্যায় নির্ণয় করি। হয়তো মনে আছে, তো রিভিউ করলাম আর কি। একটা উদাহরণ দিয়ে একটু শুরু করি। ধরো আমি বললাম হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে 13। সো কি লেখা যায়, 1s2, 2s2, 2p6, 3s2, কত গেল দেখো, 8, 10, দেন হচ্ছে 13। ঠিক আছে, সো দেখো 2, 2, 2, 4, 4, 6, 8, 8, 10, 8, 2, 10, 10, 3, 13। সো আমরা অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এখন অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস করলে তার যে সর্ববহিস্থ স্তর আছে সেই স্তরে এস এর ইলেকট্রন সংখ্যা 2টা, পি এর ইলেকট্রন সংখ্যা 3টা, আর সাথে হচ্ছে আমি 10 যোগ করব, সাথে কত 10 যোগ করব, তার মানে কত 15। সো দেখো কত, এস হচ্ছে 2 আর হচ্ছে, আচ্ছা আমরা পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয় কিভাবে করি বলতো? পি ব্লক মৌলের আমরা গ্রুপ কিভাবে নির্ণয় করি, কেউ একজন বলো। তোমাদের থেকে শুনতে চাই, কি একজন বলো। মামা, বলো। এখানে 3p1 হইতো না? এক্স্যাক্টলি, এটা কেউ বলতেছো না কেন? এটা তো 3p1 হবে। সো এখানে পি আছে একটা, 2 আর 1 3, 3 10 13। সো অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 13। 2, 6, 2, 8, 2, 10, 12, 1 13। এক্স্যাক্টলি সাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা বলার জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম বা তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। সো অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ স্তর দেখলে আমরা দেখতে পাই যে এস এ 2টা ইলেকট্রন আছে, পি তে আছে একটা ইলেকট্রন। আমরা জানি গ্রুপ নির্ণয় করার সূত্র কি, এস এ যে ইলেকট্রন সংখ্যা আছে, পি এ যে ইলেকট্রন সংখ্যা আছে প্লাস হচ্ছে 10, তার মানে অ্যালুমিনিয়াম গ্রুপ নাম্বার হচ্ছে 13। সেগুলো তোমরা জানো। আচ্ছা, সো এবার ক্যাপশনটা হচ্ছে আমরা প্রথমে গ্রুপ 13 নিয়ে পড়াশোনা করবো। গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলো হচ্ছে কি আমার পি ব্লকের অন্তর্ভুক্ত। পি ব্লকের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তার মধ্যে গ্রুপ যে 18 আছে, গ্রুপ 18, সেই গ্রুপ 18 হচ্ছে আমার নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাসের হচ্ছে গ্রুপ। নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। যেহেতু ওরা নিষ্ক্রিয় গ্যাস, ওদের বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলবো না। আমরা আজকে হচ্ছে গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ হচ্ছে 17 পর্যন্ত হচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 17 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। ওকে, আচ্ছা। সো এবার আমরা ক্যাপশন লিখি। ক্যাপশন লিখো হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 13। এখন একটু আগে আমরা দেখে আসলাম যে গ্রুপ 13 যে মৌলগুলো আছে তার মধ্যে একদম শেষেরটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। বাকি যে মৌলগুলো আছে বেরিয়াম, অ্যালুমিনিয়াম,
গ্যালিয়াম, ইন্ডিয়াম আর হচ্ছে থ্যালিয়াম। লিখে ফেলো, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর হচ্ছে থ্যালিয়াম। যাই হোক লিখে ফেলছো। তার মধ্যে যে প্রশ্নটা এমসিকিউতে আসে, এই গ্রুপ 13 এর বোরন যে মৌলটা আছে, এই বোরন মৌলটা হচ্ছে অপধাতু। আপনারা লিখে ফেলো যে বোরন মৌলটা হচ্ছে অপধাতু, এমসিকিউতে আসে। আচ্ছা, লিখছো নিশ্চয়ই। এবার কয়েকটা বিক্রিয়া নিয়ে একটু কথা বলবো, একটু লিখো তারপরে বুঝাচ্ছি। দেখো, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তিনটা কম্পোনেন্ট একটু লিখো। এটাকে বলে হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, ট্রাইক্লোরাইড, এটাকে বলে হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, এটাকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডও বলে থাকে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ট্রাইক্লোরাইড বা নরমালি অ্যালুমিনিয়াম ক্লোরাইডও বলা হয়ে থাকে, বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডও বলা হয়। সো আমরা তিনটা যৌগের নাম দেখলাম, একটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। একটু খেয়াল করে দেখো তো মামারা, এই যে বোরন বললাম বা অ্যালুমিনিয়াম বললাম, সবগুলোই হচ্ছে কি গ্রুপ 13 এর মৌল। আর ফ্লোরিন বলি বা ক্লোরিন বলি, এই দুইটা কি আমার হচ্ছে হ্যালোজেন। এটা কি আমার হ্যালোজেন। হ্যালোজেন তার মানে কি দেখো, গ্রুপ 13 এর মৌল প্লাস হচ্ছে কি হ্যালোজেনের যে বিক্রিয়া, সেই হ্যালোজেনের বিক্রিয়া আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে কি বোরন ট্রাইফ্লোরাইড বা বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, গ্যালিয়াম ট্রাইক্লোরাইড। ঠিক আছে, আমরা এই বিক্রিয়াগুলো পাবো। হ্যাঁ, এখন এটা থেকে একটা ইন্টারেস্টিং পড়া আসলে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন ইন্টারেস্টিং পড়াটা শুরু করার আগে তোমাদেরকে একটা বেসিক বুঝায় তারপর আমি এখানে আসতেছি। খাতায় ছোট ছোট ক্যাপশন লেখো, সমযোজী যৌগ, সমযোজী যৌগ। কোথাও না বুঝলে, কোথাও বলা লাগলে একটু আমাকে বলবা, হ্যাঁ, যে মামা এই কথাটা একবার রিপিট করেন। সো খাতায় ক্যাপশন লেখো সমযোজী যৌগ। লিখছো এই পর্যন্ত? লিখা হলে একটু বইলো। জি মামা। আচ্ছা, খুব সহজ একটা সংজ্ঞা লিখি, একদম সহজ করে আগে লিখি যে সমযোজী বন্ধনের মাধ্যমে, দেখো সমযোজী বন্ধনের মাধ্যমে মাধ্যমে যে যৌগ গঠিত হয়, যে যৌগ গঠিত হয় তাকে সমযোজী যৌগ বলে, তাকে সমযোজী যৌগ বলে। তো লিখে ফেলছো নিশ্চয়ই, সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগটা গঠিত হচ্ছে তাকে আমি সমযোজী যৌগ বলছি। এখন পরবর্তীতে আসি, সমযোজী বন্ধন বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, আমরা এখন সমযোজী বন্ধন নিয়ে একটু পড়াশোনা করব। দেখো, সমযোজী বন্ধন বলতে বোঝায় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, দেখো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, দেখো যে বন্ধন গঠিত হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় হচ্ছে সমযোজী বন্ধন। তো দেখো, আমরা সমযোজী যৌগের সংজ্ঞা পড়লাম। সমযোজী বন্ধনের মাধ্যমে যেই যৌগ গঠিত হয় তাকে সমযোজী যৌগ বলে। আমরা বললাম সমযোজী বন্ধন কি জিনিস। সমযোজী বন্ধন মানে কি, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আমার সমযোজী বন্ধন। এখন একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করবো যে আসলে ইলেকট্রন শেয়ার বলতে কি বোঝায়। তো আমরা এখন হচ্ছে একটা যৌগের বন্ধন দেখবো। দেখো অ্যামোনিয়ামের বন্ধন, দেখো অ্যামোনিয়ামের বন্ধন, দেখো অ্যামোনিয়া এর বন্ধন। লিখছো এই পর্যন্ত? জি মামা। আচ্ছা, দেখো অ্যামোনিয়ার মধ্যে আমার দুইটা পরমাণু আছে, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে আমার হাইড্রোজেন। তোমরা একটা কাজ করো, তোমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলো, পাশাপাশি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করো। খুবই সহজ, আসলে দেখবো যে মানে ঘুরে ফিরে এগুলো শিখে ফেললে বারবার একই জিনিসই আসবে। সো করো 1s2, 2s2, 2p3। তো দেখো
2 2 4 4 3 7, আর হাইড্রোজেন করতে গেলে কি আসে 1s1। ওকে, হুন্ডে নীতি অনুসারে এইটা আবার ডান দিকে করা, আমরা হুন্ডে নীতি পড়ছি সবাই। সো 1s2 করে ফেলো, 1s2 2s2 আর হচ্ছে 2p3। ঠিক একই ভাবে হাইড্রোজেনটা করে ফেলো 1s1। ওকে, এটুকু শেষ হবার। বুঝতে? জি মামা। এখন মামা দেখো, যদি আমি নাইট্রোজেনটা একটু আঁকতে চাই, মানে যদি আমি এটা বোঝানোর চেষ্টা করি, দেখো নাইট্রোজেনে এই যে প্রথম পোর্শনটা আছে, আমি একটু গোল দিস, এটাতে কি 2টা ইলেকট্রনে ফুল আছে, এটাকে বলা হচ্ছে কি আমার মানে লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, এটাতে কি আলটিমেটলি কোনো আর সে বন্ধনে অংশগ্রহণ করবে না, অর্থাৎ এই জোড়াটা যে আছে এই জোড়াটা কি এবার বন্ধনে অংশগ্রহণ করবে না, বন্ধনে অংশগ্রহণ করবে না। এই বলছি কি লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ যুগল ইলেকট্রন বলা হয়। এটাকে কি বলা হয়? নিঃসঙ্গ যুগল ইলেকট্রন। লিখে রাখো। আমার নাইট্রোজেনের প্রথম যে 2টা ইলেকট্রন আছে, যেহেতু এখানে ওরা মানে ঘরটা ফিল আপ করে আছে, ওরা কোনো বন্ধনে অংশগ্রহণ করবে না, আমরা এদেরকে বলতে পারি লোন পেয়ার ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন। ঠিক একই ভাবে যদি আমি পরবর্তী পেয়ারের দিকে তাকাই, খেয়াল করে দেখো, তারাও কি তারাও ঘর ফিল আপ করে আছে, অর্থাৎ একটা ঘরে 2টা ইলেকট্রন থাকতে পারে, সেই 2টা ইলেকট্রনিক এই অবস্থায় আছে, অর্থাৎ এই 2টা ইলেকট্রনিক আমার বিক্রিয়া অংশগ্রহণ করবে না। সো এরাও কি এরা হচ্ছে আমার বন্ধন জোড় ইলেকট্রন বা সরি মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। সো লিখো, এই যে 2টা পোর্শন আছে, 2টাই কি আমার হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করবে না, এদেরকে আমি বলতেছি লোন পেয়ার ইলেকট্রন, নিঃসঙ্গ যুগল ইলেকট্রন। ওকে, ডান। আই হোপ লিখে ফেলছো এই পর্যন্ত, বুঝেও গেছো। এখন খেয়াল করো মামা, যে আমার লাশের যে 3টা ইলেকট্রন আছে এরা অযুগ্ম অবস্থায় আছে। অযুগ্ম মানে কি সিঙ্গেল অবস্থায় আছে। কয়টা? 3টা। কয়টা সিঙ্গেল অবস্থা? 3টা সিঙ্গেল অবস্থা আছে। ঠিক আছে, তো ধরো একটা, ঠিক আছে, 2টা, 3টা। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমি যে 2টা নিঃসংযোজন ইলেকট্রন লিখলাম, এটাকে লিখা যাবে কিনা? হ্যাঁ, আমি একটু ভালো করে শোনো, একটু ভালো করে শোনো, দেন তুমি বুঝবা। দেখো, আমি যে এখন 2টাই নিঃসংযোজন ইলেকট্রন লিখলাম, লিখা যাবে কিনা? উত্তরটা হচ্ছে না। ভালো করে বুঝো, উত্তরটা হচ্ছে না। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে মামা কেন আমি 2টা নিঃসংযোজন ইলেকট্রন লিখতে পারবো না? আচ্ছা, একটু বলি, একটু লিখে রাখো যে আমরা যখন বন্ধন নিয়ে কাজ করব, আমরা লিখবো যোজ্যতা স্তর নিয়ে কাজ করবো। দেখো, যোজ্যতা স্তর নিয়ে কাজ করব, যোজ্যতা স্তর নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা যখন কোনো বন্ধন নিয়ে কথা বলবো, সে বন্ধন নিয়ে কথা বলার ক্ষেত্রে কি আমরা যোজ্যতা স্তর নিয়ে কাজ করব। এখন তুমি আমাকে প্রশ্ন করবা, তাহলে মামা যোজ্যতা স্তর আসলে কি? সর্ববহিস্থ যে স্তরটা আছে সেটাকে আমি যোজ্যতা স্তর বলতেছি। তার মানে দাঁড়াচ্ছে, আমি যখন বন্ধন নিয়ে আলোচনা করব, বন্ধন নিয়ে পড়াশোনা করব, আমার একমাত্র কনসার্ন হচ্ছে কি সর্ববহিস্থ যে স্তর আছে বা যোজ্যতার যে স্তর আছে, সেই যোজ্যতা স্তর। তো আমার তাহলে কনসার্ন কোনটা? এই যে 2s2 আর 2p3, আমার কনসার্ন হচ্ছে এই 2টা। আমার 1s2 কোনো কনসার্নের মধ্যে আসবে না, 1s2 কোনো কনসার্নের মধ্যে কি আমার আসবে না। সো আমরা কোনটা নিয়ে আলোচনা করব? যোজ্যতা স্তর বা সর্ববহিস্থ স্তর। তো দেখো মামা, যদি সর্ববহিস্থ স্তরের দিকে তুমি তাকাও, তাহলে কি দেখো, এখানে 2s2 শুধুমাত্র একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, কি আমার একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। সো আমি যে 2টা লিখছিলাম, সেই 2টা থেকে মুছে আমি একটা করে দেবো। কেন একটা করলাম? আমি শুধুমাত্র যোজ্যতা স্তর নিয়ে কাজ করব। বুঝছো কিনা দেখো তো এই পর্যন্ত? সবাই ক্লিয়ার কিনা একটু বলো তো, একটু রেসপন্স করো প্লিজ। বুঝছো কিনা? আমরা শুধুমাত্র সর্ববহিস্থ স্তর নিয়ে কাজ করব। সর্ববহিস্থ স্তরে যোজ্যতা মানে আমার লোন পেয়ার ইলেকট্রন শুধুমাত্র কি এক জোড়া আছে। আমি এই এক জোড়া লিখলাম, এই এক জোড়া হচ্ছে কি আমার লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ যুগল ইলেকট্রন। বুঝছো? জারিন বুঝছো এই পর্যন্ত? জারিন, জারিন কি আছে? সাফা? জি মামা। ওকে, ঠিক আছে। তার মানে দেখো, 3টা তাহলে কি আমার অযুগ্ম ইলেকট্রন আছে। আমার সর্ববহিস্থ স্তরে 2টা হচ্ছে আমার লোন পেয়ার ইলেকট্রন, আর 3টা হচ্ছে মানে অযুগ্ম অবস্থায় আছে। এই 3টা যেহেতু অযুগ্ম অবস্থায় আছে, তার মানে এই 3টা কি সে 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে?
অর্থাৎ এই যারা অযুগ্ম অবস্থায় আছে, যারা অযুগ্ম অবস্থায় আছে তারা কি, তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ঠিক আছে, পারবে। ওকে, আচ্ছা এখন দেখো যে আমার আসলে মানে করে বন্ধন মানে তৈরি করার উদ্দেশ্যটাকে আমি যদি একটু সাইডে লিখি পাশে, যে আমার যে বন্ধন যে আমি ফর্ম করতেছি, বন্ধন যে আমি তৈরি করতেছি, সে বন্ধন তৈরির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি আমার কাছাকাছি কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করা, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করা, লাভ করা, বা আমরা অন্যভাবে বলতে পারি কি স্থিতিশীলতা অর্জন করা, স্থিতিশীলতা অর্জন করা। অর্থাৎ আমি যে বন্ধন তৈরি করতেছি, আমার বন্ধন তৈরি করার উদ্দেশ্য কি কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করা, বা আমি বলতে পারি কি স্থিতিশীলতা অর্জন করা। এটা হচ্ছে কি আমার বন্ধন তৈরি করার উদ্দেশ্য। এখন দেখো এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে বলো তো? হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? মামা একটা। তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে বলো তো? হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। হিলিয়াম। হিলিয়াম যদি তার মানে গঠন কাঠামো লাভ করতে চায় তাহলে তার কয়টা ইলেকট্রন লাগবে? আর একটা। একটা। সো দেখো আমি তিনটা হাইড্রোজেন লিখলাম, এ একটা হাইড্রোজেন, এ একটা হাইড্রোজেন, আর এ একটা হাইড্রোজেন। ঠিক আছে, সো এই হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন আছে, আর এই হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, সো তিনটা ইলেকট্রন আছে। দেখো এই একটা, এই একটা, এই একটা। আর ঠিক সিমিলারলি তুমি দেখো নাইট্রোজেনে, দেখো নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে তিনটা ইলেকট্রন ফাঁকা আছে, অর্থাৎ এই একটা ফাঁকা, এই একটা ফাঁকা, আর এই একটা ফাঁকা। আমি বোঝানোর চেষ্টা করতেছি কি, দেখো খেয়াল করে হাইড্রোজেনের সর্ববহিস্থ স্তরে একটা করে ইলেকট্রন ছিল। আমি যে হলুদ মানে কালার দিয়ে বুঝালাম, সেই হলুদ কালার দ্বারা বোঝাচ্ছে কি এগুলো হাইড্রোজেনের ইলেকট্রন। আর এই যে সবুজ কালারটা আমি ইউজ করলাম, সবুজ কালারটা দ্বারা বোঝালাম যে আমার যে নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস আমি করলাম, সেই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ স্তরে পি এর যে তিনটা অযুগ্ম ইলেকট্রন আছে, সেই তিনটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন। ঠিক আছে, তিনটা হচ্ছে মানে অযুগ্ম ইলেকট্রন। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, যখন হাইড্রোজেন এই সবুজ ইলেকট্রনটা শেয়ার করতেছে, তখন হাইড্রোজেনের এটার সঙ্গে কত কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে পরের যে হাইড্রোজেনটা আছে, সে যখন একটা সবুজ ইলেকট্রন শেয়ার করতেছে, তার ইলেকট্রন কয়টা? 2টা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে 3 নাম্বার যে হাইড্রোজেন আছে, সেই 3 নাম্বার হাইড্রোজেনও যখন একটা কি মানে সবুজ ইলেকট্রন শেয়ার করতেছে, তারও কি আমার 2টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম 2 নাম্বার 3 নাম্বার প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ার করার কারণে কি সে দ্বিত্বপূর্ণ হয়ে যাচ্ছে, বা কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের গঠন কাঠামো লাভ করতেছে। ঠিক আছে, গেল। ঠিক একইভাবে একটু খেয়াল করো মামারা, নাইট্রোজেন, নাইট্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা কেউ বলতে পারবা? নাইট্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়ন। ভেরি গুড। নাইট্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন। নিয়নের ইলেকট্রন সংখ্যা কত কেউ একটু বলো তো? 10। 10। এখন দেখো মামা 7 তো ছিলই, দেখো নাইট্রোজেনের 7 তো আছেই। সে কি করছে? সে হচ্ছে হাইড্রোজেনের প্রথম হাইড্রোজেনের একটা হলুদ ইলেকট্রন শেয়ার করছে, 2 নাম্বার হাইড্রোজেনের আরেকটা হলুদ ইলেকট্রন শেয়ার করছে, 3 নাম্বার হাইড্রোজেনের আরেকটা হলুদ ইলেকট্রন শেয়ার করছে। তার মানে নাইট্রোজেন 3টা ইলেকট্রন শেয়ার করে ছিল 7, হয়ে গেছে হচ্ছে 10। ওকে, সো তার যে লাস্টে অষ্টক পূর্ণ করার কথা, সে কিন্তু অষ্টক পূর্ণ করে ফেলতেছে। কিভাবে করে ফেলতেছে? হাইড্রোজেন, 3টা হাইড্রোজেনের 3টা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। সো যেহেতু এই যে বন্ধনটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি আমার সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। হ্যাঁ, আমি আরেকটু ভালো করে এখানে এঁকে দেখাই, দেখো খেয়াল করে। আমার নাইট্রোজেন ছিল, তার হচ্ছে একটা ছিল হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, তার 3টা হাত আছে, সেই 3টা হাতে 3টা হচ্ছে আমার অযুগ্ম ইলেকট্রন ছিল। আমি 3টা ইলেকট্রনকে সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, সবুজ কালার, সবুজ কালার, সবুজ কালার। ঠিক আছে, ধরো এটা 2p1 বোঝানোর জন্য দেখলাম, এটা হচ্ছে 2p2, এটা হচ্ছে 2p3। সে কি করবে? সে হচ্ছে হাইড্রোজেনের সাথে হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে। হাইড্রোজেনের আছে হচ্ছে একটা, এই হাইড্রোজেনের আছে হচ্ছে একটা, এই হাইড্রোজেনের আছে হচ্ছে একটা।
করার ফলে কি হয়েছে, নাইট্রোজেন হয়ে গেল হচ্ছে আমার কাছাকাছি নিউক্লিয়ার যে নিয়ন আছে সেই নিয়নের গঠন কাঠামো লাভ করলো। ঠিক একইভাবে হাইড্রোজেন কাছাকাছি নিউক্লিয়াস হিলিয়ামের গঠন কাঠামো লাভ করলো। দেখো খেয়াল করে মামারা, আমি যদি এখন চিন্তা করি, দেখো 1s2 2s2 2p3 ছিল, তাই না? আমি আমার কাজ কি সর্ববহিঃস্থ স্তর নিয়ে কাজ করা, সর্ববহিঃস্থ স্তর নিয়ে কাজ করা। সো আমি সর্ববহিঃস্থ স্তর নিয়ে কাজ করতেছি। তো যখন সে 3টা ইলেকট্রন শেয়ার করতেছে, তার মানে কি এখানে একটা হাইড্রোজেন ধরো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তার মানে সর্ববহিঃস্থ স্তরে কয়টা ইলেকট্রন হয় বলতো? কয়টা ইলেকট্রন বলতো? কয়টা হয় টোটাল? ছয়টা। 6টা না, 8টা মামা। সর্ববহিঃস্থ 8টা হয়, 8টা। ঠিক আছে, 8টা। মানে এটা আমরা বলি অষ্টক পূর্ণ হয়, অষ্টক পূর্ণ হয়। অর্থাৎ তুমি যখন বন্ধন তৈরি করবা, তোমার উদ্দেশ্য আসলে একটাই থাকে, যে অষ্টক পূর্ণ করা, বা হিলিয়ামের ক্ষেত্রে আমরা বলতে পারি দ্বিত্ব পূর্ণ করা, দ্বিত্ব পূর্ণ করা বা ডুপ্লেট ফিল আপ করা। ঠিক আছে, ডুপ্লেট ফিল আপ করা। সো হাইড্রোজেন সে ডুপ্লেট ফিল আপ করছে, নাইট্রোজেন সে হচ্ছে অক্টেট ফিল আপ করছে। ঠিক আছে, সো যেহেতু এই বন্ধনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়েছে, এই জন্য এই বন্ধনটাকে বলা হয় কি সমযোজী বন্ধন। দেখো তো বুঝছো কিনা সবাই, একটু পুরো ব্যাপারটা বুঝছো কিনা একটু দেখো তো। আমরা আরেকটা উদাহরণ দেখবো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। বুঝছো? একটু রেসপন্স করতে হবে প্লিজ, রেসপন্স না করলে আমি আগাইতে পারবো না। জি মামা। ওকে, থ্যাংক ইউ। আমরা আরেকটা উদাহরণ একটু দেখবো। সো খাতায় ক্যাপশন লিখে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের বন্ধন। দেখো, কার্বন টেট্রাক্লোরাইডের বন্ধন, কার্বন টেট্রাক্লোরাইডের বন্ধন। আচ্ছা, আমাকে বলো তো সাফা, মানে কার্বন টেট্রাক্লোরাইডে কয়টা, কোন কোন মৌল আছে? মামা কার্বন আর ক্লোরিন। কার্বন আর ক্লোরিন, ভেরি গুড। কার্বন আর হচ্ছে ক্লোরিন, কার্বন আর হচ্ছে 6, ক্লোরিনের কত বলতো? 17। 17, ভেরি গুড। আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো। 1s2 2s2 আর হচ্ছে 2p2। আর যখন তুমি ক্লোরিনকে করবা 1s2 2s2 2p6 3s2 3p5। আচ্ছা, একটু বলবো এখানে, দেখো খেয়াল করে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে কার্বনটা আছে, সে যখন বিক্রিয়া করে তাকে হচ্ছে কি তাপ দেওয়া হয়, বা আমরা বলি উত্তেজিত করা হয় বা তাপ দেওয়া হয়। উত্তেজিত করা হয় বা তাপ প্রদান করা হয়, তাপ প্রদান করা হয়। এখন যদি তাপ প্রদান করা হয় তখন আসলে কি হয়? আগে আমি এটা একটু হুন্ডে নীতি মাধ্যমে দেখাই। এই যে আমি ইলেকট্রন বিন্যাস করলাম, এটাকে হুন্ডে নীতি মাধ্যমে করলে কি হয়? 1s2 2s2 আর হচ্ছে 2p2। আচ্ছা, যখন তুমি হচ্ছে তাপ দিবা তখন কি করে? তখন হচ্ছে এই যে, একটু ভালো করে শুনো, হ্যাঁ ভালো করে শুনো, না বুঝলে আমাকে বইলো। তখন কি হয়, এই যে 2s এর যে ইলেকট্রন আছে, 2s এর যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনের, আমি একটু বলি আবারও, 2s এর দুইটা ইলেকট্রনের একটা হচ্ছে কি আমার পি এর যে খালি অরবিটাল আছে, দেখো পি এর যে খালি অরবিটাল আছে সেখানে প্রবেশ করে। দেখো সেখানে প্রবেশ করে। সো 2s এর যে দুইটা ইলেকট্রন আছে, সেই দুইটা ইলেকট্রনের একটা হচ্ছে কি আমার পি এর যে খালি অরবিটাল আছে সেখানে প্রবেশ করে। তো যদি প্রবেশ করে তাহলে তখন ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় সেটা একটু দেখবো। প্রথমটা কোনো চেঞ্জ হয় না, প্রথমটা সেম, 1s2 সেম, কারণ আমার আমার হচ্ছে প্রথম স্তর নিয়ে কোনো কাজ নেই, আমার 14টা স্তর নিয়ে কাজ করতে হবে। কি হয় তখন, দেখো মামা খেয়াল করে, এখানে যে দুইটা ছিল সেই দুইটার একটা চলে যাবে কি আমার পি এর মধ্যে, একটা চলে যাবে হচ্ছে কি আমার পি এর মধ্যে। কারণ তখন কি হবে, এই যে স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো কি অযুগ্ম অবস্থায় আছে, অযুগ্ম অবস্থায় আছে। সবাই লিখছো এই পর্যন্ত? জি মামা। আচ্ছা, তার মানে দেখো মৌলটা কেমন ছিল, কার্বন। মৌলটা ছিল হচ্ছে আমার কার্বন। তার পাশে 4টাই হচ্ছে কি আমার হচ্ছে কি সিঙ্গেল ইলেকট্রন আছে। এই একটা সিঙ্গেল ইলেকট্রন, একটা সিঙ্গেল ইলেকট্রন, একটা সিঙ্গেল ইলেকট্রন, একটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন, মানে প্রত্যেকটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে।
এটাকে আমরা বলি হচ্ছে বোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে। যেহেতু সে বন্ধন তৈরিতে অংশগ্রহণ করে, আমরা এদেরকে বলি হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন বা বোন পেয়ার ইলেকট্রন। লিখে রাখো, বন্ধন জোড় ইলেকট্রন বা বোন পেয়ার ইলেকট্রন। ওকে, আমরা কি করলাম, আমরা কার্বনের যে সর্ববহিস্থ স্তরে 4টা অযুগ্ম ইলেকট্রন আছে, কার্বনের চারপাশে 4টা ডট দেওয়ার মাধ্যমে সেই 4টা অযুগ্ম ইলেকট্রনকে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার একটু আসি মামা, যে যখন আমি ক্লোরিন নিয়ে কথা বলবো, হ্যাঁ, ক্লোরিনের সর্ববহিস্থ স্তর নিয়ে যদি দেখো, সর্ববহিস্থ স্তরটা তাহলে কি দাঁড়ায়, দেখো কি আছে, 3s2 3p5, 3s2 3p5। যদি আমি ক্লোরিনের ইলেকট্রন একটু দেখি, এখানে 1s2 আছে, 2s2 আছে, 2p আছে, 2p6, দেন আছে হচ্ছে 3s2, আর আছে হচ্ছে 3p5, 3p5, ঠিক আছে, 3p5। এখন দেখো ক্লোরিনের যে সর্ববহিস্থ স্তর আছে, সর্ববহিস্থ স্তরের দিকে তাকালে দেখা যাচ্ছে যে এখানে আমার একটা ইলেকট্রন হচ্ছে কি ফাঁকা আছে, একটা ইলেকট্রন কি আছে, ফাঁকা আছে। এখন কি করে, এই যে কার্বনের যে 4টা ইলেকট্রন আছে, সে 4টা ক্লোরিনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে, একটা করে ইলেকট্রন শেয়ার করে। এখন মামা একটু বুঝার চেষ্টা করবো, হ্যাঁ প্লিজ, না বুঝলে বইলো। এখন আমি ক্লোরিনের যদি সর্ববহিস্থ স্তরটা চিন্তা করতে যাই, তাহলে কিরকম আসে দেখো তো। ক্লোরিন, এটা হচ্ছে কি লোন পেয়ার, এটা হচ্ছে আমার লোন পেয়ার, এটা হচ্ছে আমার লোন পেয়ার, তার মানে তাতে 3টা লোন পেয়ার আছে। দেখো 3টা হচ্ছে লোন পেয়ার আছে, আর একটা হচ্ছে কি আমার বোন পেয়ার, একটা হচ্ছে কি আমার বোন পেয়ার আছে। আমি এটা ডান দিকে আঁকলাম, দেখো তো বুঝছো কিনা ছবিটা, ছবিটা বুঝছো? জি মামা। ভেরি গুড। সো আমি হচ্ছে কার্বনের সর্ববহিস্থ স্তর বোঝালাম, আমি একইভাবে ক্লোরিনের যে সর্ববহিস্থ স্তর আছে সেই বহিস্থ স্তরটাকে আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার আমরা হচ্ছে বন্ধনটা দেখাই, যে বন্ধনটা আসলে কিভাবে ফর্ম করে, ঠিক আছে। এবার বন্ধনটা দেখো। তো দেখো কার্বনে কি ছিল, কার্বনের 4টা ছিল কি আমার অযুগ্ম ইলেকট্রন সর্ববহিস্থ স্তরে। ঠিক একইভাবে আমার ক্লোরিনে কি একটা করে কি আমার একটা হচ্ছে আমার কি বন্ড পেয়ার ইলেকট্রন আছে। সো আমি যদি একটু লিখি, এই ঠিক আছে, এই আমি ধরি স্টার দিয়ে দেখাচ্ছি, আমি ধরি এটা স্টার দিয়ে দেখাই তাহলে বেটার। আমি ক্লোরিন গুলো স্টার দিয়ে দেখাচ্ছি, আর কার্বনেটটা হচ্ছে আমি ডট দিয়ে দেখাচ্ছি। সো আমি সবগুলা 4 দিয়ে 4টা ক্লোরিন এঁকে ফেলো তোমরা একটু কষ্ট করে, সেম ছবিটা, হ্যাঁ সে সেম ছবিটা, জাস্ট এই পাশে সিঙ্গেলটা রাখবা, মানে যেই পাশে কার্বনের ইলেকট্রনটা দেখতে পাচ্ছ এই পাশে তুমি সিঙ্গেলটা রাখবা জাস্ট, ঠিক আছে। একটু এঁকে ফেলো কষ্ট করে, যে পাশে কার্বনের ডটটা আছে সেই পাশে সিঙ্গেলটা রাখবা, যে পাশে কার্বনের ডটটা আছে সেই পাশে কার্বনের ক্লোরিনের সিঙ্গেলটা রাখবা, ঠিক আছে। সব ছবিটাকে আঁকা হয়েছে, দেখো তো সবাই আঁকতে পারছো কিনা, আঁকা হলে একটু বইলো। সবার যদি ছবিগুলো আঁকা হয় একটু বইলো। কার্বন দেখালাম, কার্বনের সর্ববৈশিষ্ট্য 4টা অযুগ্ম ইলেকট্রন আছে, আর ক্লোরিনের চারদিকে হচ্ছে কি আমার মানে হচ্ছে 7টা ইলেকট্রন আছে, তার মধ্যে একটা আছে কি অযুগ্ম, বাকি সবগুলো হচ্ছে লোন পেয়ার বা নিঃসংযোজ ইলেকট্রন। দেখছো? মামা লিখেছি। এখন দেখো খেয়াল করে, তখন ক্লোরিন কি করে, সে এই কার্বনের এটার সাথে ইলেকট্রন শেয়ার করে, এটার সাথে শেয়ার করে, এটার সাথে শেয়ার করে, আর এটার সাথে শেয়ার করে, ঠিক আছে। এখন কার্বনের ছিল তো 17টা, সে যখন একটা ইলেকট্রন শেয়ার করতেছে হয়ে যাচ্ছে কয়টা, 18টা। ঠিক সিমিলারলি এটা ছিল 17টা, যখন সে একটা ইলেকট্রন শেয়ার করতেছে হয়ে যাচ্ছে 18টা। এটা ছিল 17টা, একটা ইলেকট্রন শেয়ার করে হয়ে যাচ্ছে 18টা। নিচেরটারও ছিল 17টা, সে একটা ইলেকট্রন শেয়ার করে যাচ্ছে 18টা। মানে প্রত্যেকটাই তার যে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গন আছে, কার্বন, আর্গনের গঠন কাঠামো কিন্তু লাভ করে ফেলতেছে, গঠন কাঠামো লাভ করে ফেলতেছে, বা আমরা বলতে পারি অষ্টপূর্ণ হচ্ছে, তার সর্ববহিস্থ স্তরে কি অষ্টপূর্ণ হচ্ছে। সো ক্লোরিনের ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। ক্লোরিন হচ্ছে একটা করে কার্বনের ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের গঠন কাঠামো লাভ করতেছে,
বা আমরা বলতে পারি সর্ববহিস্থ স্তরটা কি অষ্টকপূর্ণ হচ্ছে। ঠিক একই ভাবে তুমি যদি কার্বনের দিকে লক্ষ্য করো, কার্বনেও দেখো খেয়াল করে কার্বনটা কি ছিল, আমি যদি এখানে আরেকবার একটু আঁকি, 1s2, দেন কি 2s একটা ছিল, আর পিতে কি একটা 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 করে ছিল, তাই না, একটা 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 করে ছিল। কার্বনও কি করতেছে, কার্বনও ক্লোরিনের একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে। যেহেতু কার্বনও ক্লোরিনের একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে, সো এটাও ঢুকতেছে, এখানে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অর্থাৎ এই যে তুমি কার্বনের সর্ববহিস্থ স্তর চিন্তা করতেছো, এটাও কিন্তু আমার অষ্টকপূর্ণ হয়ে যাচ্ছে, অষ্টকপূর্ণ হয়ে যাচ্ছে, বা কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন তার গঠন কাঠামো লাভ করতেছে। সো যেহেতু কার্বন আর ক্লোরিন এখানে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বন্ধন তৈরি করতেছে, আমরা এটাকে কি বলতে পারি, সমযোজী বন্ধন বলতে পারি। দেখো তো বুঝছো কিনা তোমরা সবাই, ক্লিয়ার? জি মামা। জি মামা। ওকে, ভেরি গুড। সো আমি দেখো প্রথমটা আর এটা কিন্তু সেম, অ্যামোনিয়ার হচ্ছে কি এই যে কার্বন টেট্রা করে দুইটা সেম, আমি আশা করি এটা নিয়ে কনফিউশন থাকার কোনো কারণ নাই। আমরা আরেকটা উদাহরণ একটু দেখবো। সবাই ডানেটা সবাই লিখছো, অসুবিধা লিখছো জি মামা। স্বর্ণই? জি মামা। ওকে, আমরা আরেকটা হচ্ছে বন্ধন লিখবো, লেখা হচ্ছে পানির বন্ধন, H2O এর বন্ধন, H2O এর বন্ধন। এখন দেখো যখন তুমি পানির বন্ধন করতে যাবে, এখানে দুইটা মৌল আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা আছে হচ্ছে আমার অক্সিজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 8, তোমরা জানো। সো একটু এই জিনিসটা করে ফেলো, 1s1, আর অক্সিজেনের কত, 1s2, 2s2, 2p4। ওকে, লেখা নিশ্চয়ই হয়েছে। আমরা কি করবো এখন, এখন হচ্ছে হুন্ডে নীতির মাধ্যমে নিচে লিখে ফেলবো কষ্ট করে একটু, 1s2, 2s2, আর হচ্ছে 2p4। 1, 2, 3, তারপরে হচ্ছে 4, ঠিক আছে। উপরে হচ্ছে কি একটু হাইড্রোজেনটা করে ফেলো, 1s1। খুবই সিম্পল, দেখো একই কাজ বারবার করে করতেছে, সেগুলো ভালো করে বুঝে ফেললে তুমি পরবর্তী সময় যে কোনো কাজ নিজে নিজেই করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি মামারা আমি অক্সিজেনের সর্ববহিস্থ স্তরের ছবিটা আঁকতে চাই, তাহলে কিভাবে দেখানো যায়, দেখো খেয়াল করে। অক্সিজেন আমি আঁকলাম, দেখো এটা হচ্ছে অক্সিজেন। আমাকে বলো তো অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কয় জোড়া? 2 জোড়া। 2 জোড়া, ভেরি গুড। তো 2 জোড়া লিখে ফেলো, উপরে 1 জোড়া আর হচ্ছে নিচে 1 জোড়া। আচ্ছা, এখন কে জয়েন করতেছে এই টাইমে? মাঝখানে জয়েন করলে বোঝার একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো দেখো আমরা যখন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করতে গেলাম, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে সর্ববহিস্থ স্তরে কি আমার হচ্ছে 2 জোড়া হচ্ছে কি আমার নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। এখন আমাকে একটু বল এখানে মানে কয়টা হচ্ছে মানে বন্ধন জোড় ইলেকট্রন আছে, বা কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে বলতো? অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে? 2টা। 2টা, ভেরি গুড, ভেরি গুড। তো এখানে আমি একটা সিঙ্গেল ইলেকট্রন রাখলাম, আর এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন দিয়ে দিলাম, ভেরি গুড। এখন দেখো আমার অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে 6টা ইলেকট্রন আছে। সে যদি অষ্টক পূর্ণতা লাভ করতে চায়, সে যদি অষ্টক পূর্ণতা লাভ করতে চায়, তাহলে কি তার আরো 2টা ইলেকট্রন কি গ্রহণ করতে হবে, বা 2টা ইলেকট্রন শেয়ার করতে হবে, তাই না? 2টা ইলেকট্রন গ্রহণ বাকি শেয়ার করতে হবে। করলে কি হবে, তার যে কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়ন, সে নিয়নের কি গঠন কাঠামো লাভ করতে পারবে, গঠন কাঠামো লাভ করতে পারবে। বা আমি বলতে পারি কি সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে, স্থিতিশীলতা অর্জন করতে পারবে। তার মানে অক্সিজেন যদি আরো 2টা ইলেকট্রন শেয়ার করে কিংবা গ্রহণ করে, তাহলে হবে কি সে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন আছে, সে নিয়নের গঠন কাঠামো লাভ করতে পারবে বা স্থিতিশীলতা অর্জন করতে পারবে। এখন দেখো মামা, যদি আমি হাইড্রোজেনের কথা বলি, হ্যাঁ, হাইড্রোজেন, হাইড্রোজেনের সর্ববহিস্থ স্তরে কি আমার একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। এখানে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন আছে 2টা। সো আমি ডান দিকে একটা হাইড্রোজেন আঁকলাম, আর বাম দিকে একটা হাইড্রোজেন আঁকলাম। এখন কি করে, এই একটা ইলেকট্রন অক্সিজেনের যে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে তার সাথে ইলেকট্রন শেয়ার করে,
ঠিক একই ভাবে ডান দিকের যে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, সে হাইড্রোজেনের একটা সিঙ্গেল ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে। এখন কি হচ্ছে ভালো করে খেয়াল করো, হাইড্রোজেন তার ছিল একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন শেয়ার করতেছে, যার ফলে তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 2। 2 মানে হচ্ছে সে হিলিয়ামের গঠন কাঠামো লাভ করতেছে, তার মানে কি সে স্থিতিশীলতা অর্জন করতেছে, সে স্থিতিশীলতা অর্জন করতেছে। ঠিক একই ভাবে তুমি দেখো অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে ছিল কয়টা, 6টা ইলেকট্রন, সে 2টা হাইড্রোজেনের সাথে হচ্ছে 2টা ইলেকট্রন শেয়ার করতেছে, শেয়ার করার মাধ্যমে তার সর্ববহিস্থ স্তরে 8টা ইলেকট্রন হয়ে গেল। 8টা ইলেকট্রন হয়ে যাওয়া মানে কি, সে অষ্টক পূর্ণতা লাভ করলো, অষ্টক পূর্ণতা লাভ করলো, বা কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন আছে তার গঠন কাঠামো লাভ করলো। সো যেহেতু এখানে অক্সিজেন আর হাইড্রোজেন ইলেকট্রন ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বন্ধন তৈরি করতেছে, তার মানে এটাকে আমরা বলতে পারি কি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। দেখো তো সবাই বুঝছো কিনা? সো আশা করি 2টা উদাহরণ বুঝার পরে 3 নম্বর উদাহরণটা নিশ্চয়ই তোমরা খুব সহজেই বুঝে গেছো। আমরা 3টা উদাহরণ দেখলাম, একটা দেখলাম হচ্ছে অ্যামোনিয়া, একটা দেখলাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, একটা দেখলাম হচ্ছে পানি। ক্লিয়ার সবাই? বুঝছো? জি মামা। শাবাশ। ওকে, এবার একটু আসি আমরা হচ্ছে আমাদের জায়গায় চলে যাই। আমরা যখন লিখলাম 3টা উদাহরণ, সেখানে একটু যাওয়ার চেষ্টা করি। একদম ইনিশিয়ালি যে 3টা উদাহরণ লিখলাম, কোথায় যেন ছিলাম আমরা, হচ্ছে এখানে দেখো 3টা উদাহরণ লিখছিলাম। একটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, বোরন হচ্ছে ট্রাইক্লোরাইড, আর হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ঠিক আছে, এখন আমরা এই 3টা বিষয় নিয়ে একটু কথা বলবো, এই 3টা বিষয় নিয়ে একটু আমরা কথা বলবো। হ্যাঁ, সো দেখো প্রথমে আমি যে উদাহরণটা লিখবো সেটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইডের গঠন। দেখো বোরন ট্রাইফ্লোরাইডের গঠন। তোমরা কে একজন আমাকে বলো যে বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5। 5। ভেরি গুড। সো একটু কষ্ট করে তোমরা ইলেকট্রন বিন্যাসটা একটু করে ফেলো প্লিজ। 1s2, 2s2, আর হচ্ছে 2p1। ফ্লোরিনকে লেখে ফেলো। ফ্লোরিনের হচ্ছে কত, কত ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। ভেরি গুড। 1s2, 2s2, আর হচ্ছে 2p5। ভেরি গুড। এখন যখন বোরন বিক্রিয়া করে, তুমি যখন বোরনকে এক্সাইটেড করো বা উত্তেজিত করো বা তাপ দাও, আমি একটু লিখে রাখি ব্র্যাকেট দিয়ে, উত্তেজিত করা বা তাপ দেওয়া। ঠিক আছে, উত্তেজিত করা বা তাপ দেওয়া, তখন বেসিক্যালি কি হয়, আমরা আগে একটু হুন্ডানিতিটা করে ফেলি। আমরা এখানে আগে হুন্ডানিতিটা করে ফেলি নিচে নিচে। 1s2, 2s2, আর হচ্ছে 2p1। হ্যাঁ, আর নিচেটা কি হবে, 1s2, 2s2, আর হচ্ছে 2p5। সো আমরা ইনিশিয়ালি কি করলাম, আমরা হচ্ছে হুন্ডে নীতির মাধ্যমে হচ্ছে কি করলাম, তাদের ইলেকট্রন বিন্যাসটাও দেখায় ফেললাম। আচ্ছা, এখন কি হয়, এখন হচ্ছে যখন তুমি বোরনকে উত্তেজিত করো বা তাপ প্রদান করো, তখন কি হয় একটু লিখে রাখো, তাহলে মনে থাকবে, পরে ভুলে যাবে না হয়, যে 2s এর, লেখো 2s থেকে একটি ইলেকট্রন পি পি অরবিটালে চলে যায়। লেখো 2s থেকে একটি ইলেকট্রন পি অরবিটালে চলে যায়। অর্থাৎ 2s এ যে 2টা ইলেকট্রন আছে, সেই 2টা ইলেকট্রন থেকে একটা পি এর যে ফাঁকা অরবিটাল আছে, সেই ফাঁকা অরবিটালে চলে যায়। তখন ব্যাপারটা কিরকম দাঁড়ায় একটু দেখো খেয়াল করে। প্রথম শক্তি স্তরটা নিয়ে চিন্তা করার কিছু নাই, আমরা যোজ্যতা স্তর নিয়ে কাজ করব। তখন কি করে, এখানে যে 2টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রনের একটা থাকে, আরেকটা কি করে, আরেকটা হচ্ছে আমার পি এর যে ফাঁকা অরবিটাল গুলো আছে, সেই ফাঁকা অরবিটালে চলে যায়। লিখছো সবাই? এইটুকু পর্যন্ত বুঝছো কিনা দেখো তো, এইটুকু পর্যন্ত বুঝছো কিনা? জি মামা। ওকে, যদি আমি এখন ছবিটা আঁকতে চাই, আমি সবসময় মনে রাখবো ছবিটা আঁকা বলতে আমি কি বোঝাই, যে সর্ববহিস্থ স্তর বা যোজ্যতা স্তরের আমি ছবিটা আঁকার চেষ্টা করি। সো দেখো তুমি যদি বোরনের সর্ববহিস্থ স্তরের ছবিটা আঁকতে চাও, তাহলে দেখো খেয়াল করে, এখানে 3টা সিঙ্গেল ইলেকট্রন আছে। 3টা কি আমার সিঙ্গেল ইলেকট্রন আছে। সো আমি 3টা সিঙ্গেল আঁকার চেষ্টা করি। এই একটা সিঙ্গেল ইলেকট্রন, এই একটা সিঙ্গেল ইলেকট্রন, এই একটা সিঙ্গেল ইলেকট্রন। সবাইকে আঁকছো? ডান? জি মামা। জি মামা। এখন দেখো, হ্যাঁ এখন দেখো ফ্লোরিন মামা, ফ্লোরিন কি সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাই না? তার একটা ফাঁকা আছে। ফ্লোরিন আছে কয়টা? ফ্লোরিন যদি আমি আঁকি, এখানে দেখো
তিনটা নিঃসঙ্গ জোড়, সো একটা, দুইটা, তিনটা, আর একটা হচ্ছে কি আমার হচ্ছে বন্ধন তৈরি করার মতো অবস্থায় আছে বা সিঙ্গেল অবস্থায় আছে, ঠিক আছে। সো ফ্লোরিনের একটা কি আমার সিঙ্গেল অবস্থায় আছে। এখন কি করে, এই যে তিনটা ফ্লোরিন আছে, দেখো তিনটা ফ্লোরিন সে তিনটা ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ এই পাশে একটা, এই পাশে আরেকটা, আর এইদিকে হচ্ছে আরেকটা, ঠিক আছে। সো আমার তিনটা ফ্লোরিন তিনটা ইলেকট্রন শেয়ার করতেছে। সো দেখো এখানে হচ্ছে শেয়ার করতেছে, এখানে শেয়ার করতেছে, আর হচ্ছে এখানে শেয়ার করতেছে। সবাই লিখছো? একটু পর্যন্ত বুঝছো ভাই? রেসপন্স করো প্লিজ। জি মামা। জি মামা। এখন লক্ষণীয় বিষয়, এটা আমি কেন দেখাচ্ছি দেখো খেয়াল করে। তুমি যখন ফ্লোরিনকে চিন্তা করবো মামা, ফ্লোরিন দেখো তার ছিল 7টা, সে একটা ইলেকট্রন শেয়ার করে কি তার 7 যোগ 1 8টা হয়ে যাচ্ছে। এখানেও কি 7 যোগ 1 8টা হয়ে যাচ্ছে, নিচেও কি 7 যোগ 1 8টা হয়ে যাচ্ছে। অর্থাৎ ফ্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা কিন্তু অষ্টকপূর্ণ হচ্ছে, সরি। বাট তুমি যদি বোরনের দিকে তাকাও খেয়াল করে, বোরন কিন্তু দেখো এখানে কয়টা আছে, দেখো তিনটা ছিল, তার সর্ববহিস্থ স্তরে তিনটা ছিল, সে তিনটা ইলেকট্রন শেয়ার করছে। তার মানে কি সে কিন্তু অষ্টকপূর্ণ হচ্ছে না, তিনটা ছিল আর তিনটা সে কি শেয়ার করতেছে, তার মানে সে কিন্তু অষ্টকপূর্ণ হচ্ছে না। এই যে বোরন অষ্টকপূর্ণ হচ্ছে না, এটার একটা স্পেশাল কেস আছে, এটাকে বলা হচ্ছে অষ্টক সংকোচন। সো লিখে রাখো, বোরন ট্রাইফ্লোরাইড অষ্টক সংকোচন দেখায়। দেখো অষ্টক সংকোচন দেখায়, অষ্টক সংকোচন দেখায়, যা সাধারণ নিয়মের ব্যতিক্রম, যা সাধারণ নিয়মের ব্যতিক্রম। ঠিক আছে, আমি জাস্ট এইটা বোঝানোর জন্য তোমাকে আমি আগের গুলা বুঝাই নিয়ে আসলাম, যাতে তুমি বুঝতাম আমি কি বুঝাইলাম, ঠিক আছে। সো দেখো তুমি যখন বোরনকে চিন্তা করতেছো, বোরনের সর্ববহিস্থ স্তরে তিনটা ইলেকট্রন ছিল, এই একটা, তিনটা, সেই তিনটা কি শেয়ার করলো। সো তিনটা ছিল, তিনটা শেয়ার করার মাধ্যমে কয়টা 6টা হইলো। আর 6টা মানে কি 8-এর চেয়ে কম, মানে অষ্টপূর্ণ হচ্ছে না। এই যে অষ্টপূর্ণ হচ্ছে না, এটাকে বলা হচ্ছে আমার অষ্টক সংকোচন। কি বলা হয়? অষ্টক সংকোচন, ঠিক আছে। সো এই বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এরা কি আমার অষ্টক সংকোচন দেখায়। সো জাস্ট এই একটা লাইন বোঝানোর জন্য তোমাকে আমি এতগুলা জিনিস বুঝাই নিয়ে আসলাম, ঠিক আছে। সো নিশ্চয়ই বুঝতে পারছো যে অষ্টক সংকোচন ব্যাপারটা কি, বুঝছো কিনা সবাই দেখো তো, সবাই কি বুঝছো? জি মামা। জি মামা। আচ্ছা, ভেরি গুড। একটা সম্পূরক আলোচনা করে ফেলবো, হয়তো বা এটা এসএসসি লেভেলে না, ইন্টার লেভেলে আছে, বাট যেহেতু প্রাসঙ্গিক ভাবে আলোচনায় চলে আসে একটু বলে ফেলবো। দেখো তুমি যখন বোরন ট্রাইক্লোরাইড করতে যাচ্ছ, এর মধ্যে কি আমার বুঝতে পারতেছো যে আমার দুইটা ইলেকট্রন কি কম আছে, দুইটা ইলেকট্রন কি কম আছে। একজন ভদ্রলোক আছে, তার নাম হচ্ছে লুইস, একটু লিখে রাখো, তার নাম হচ্ছে লুইস। এই লুইস বলছে হচ্ছে যে কোন একটা যৌগ বা কোন একটা কম্পাউন্ড, সে যদি ইলেকট্রন জোড়া গ্রহণ করে, একটু লিখো ইলেকট্রন জোড়া গ্রহণ করে, গ্রহণ করে, তারা হচ্ছে এসিড, একটু লিখো রাখো, তারা হচ্ছে এসিড। লুইস নামে এক ভদ্রলোক আছে, সে বলছিল মানে কোন একটা কম্পাউন্ড যদি ইলেকট্রন জোড়া গ্রহণ করে তারা হচ্ছে কি এসিড, আর যদি ইলেকট্রন জোড়া ত্যাগ করে বা দান করে, ইলেকট্রন জোড়া দান করে, দান করে, তাহলে হচ্ছে ক্ষার, তাহলে হচ্ছে ক্ষার। সো এটাকে বলে হচ্ছে লুইস অ্যাসিড, এটাকে বলে হচ্ছে আমার লুইস অ্যাসিড, আর এটাকে বলে হচ্ছে আমার লুইস ক্ষার। একটু বুঝাবো ছোট্ট করে, দেখো খেয়াল করে, যেহেতু বোরন ট্রাইক্লোরাইড তার মধ্যে দুইটা ইলেকট্রন কম আছে, তার মানে কি সে দুইটা ইলেকট্রন গ্রহণ করার সামর্থ্য রাখে, সে আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই যে সে আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য বোরন ট্রাইক্লোরাইড বা বোরন ট্রাইফ্লোরাইড বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্রত্যেকটাকে বলে হচ্ছে লুইস অ্যাসিড। সো তুমি যেখানে উদাহরণগুলো লিখলাম আমার একটু লিখে রাখো, এদেরকে বলা হচ্ছে কি লুইস অ্যাসিড। কেন লুইস অ্যাসিড বলতেছি, যে ওরা ইলেকট্রন কি গ্রহণ করতে পারে, ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে। আর লুইস নামের ভদ্রলোক বলছে যে যৌগটা ইলেকট্রন জোড়া গ্রহণ করতেছে তারা হচ্ছে কি লুইস অ্যাসিড। সো জাস্ট জানার জন্য একটু লিখে রাখো, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড বা এরকম যে কম্পাউন্ড গুলো আছে এরা হচ্ছে কি আমার লুইস অ্যাসিড, যারা কি ইলেকট্রন জোড়া
আমার গ্রহণ করতে পারে। লিখছো সবাই? জি মামা। ওকে, সো আশা করি মানে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা তোমার মনে থাকবে এবং পরীক্ষাতে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে, অষ্টক সংকোচন নিয়ে প্রশ্ন আসে, বেশ ইম্পর্টেন্ট একটা টপিকস। আই হোপ তোমরা ভুল করবে না এবং ব্যাপারটা খুব ভালো করে বোঝার কথা ইনশাল্লাহ। ওকে ফাইন, এবার আমরা একটু সামনে আগাবো। দেখো আমরা গ্রুপ 13 নিয়ে কথাবার্তা বলতেছিলাম। গ্রুপ 13 মধ্যে কি কি ছিল আমার? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর হচ্ছে কি ছিল? হেলিয়াম, টিএল। আরেকটা প্রশ্ন আসে, সেই প্রশ্ন নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, প্রশ্ন আসে বোরনের যে অক্সাইড, বোরনের অক্সাইড, বোরনের অক্সাইড, অক্সাইড এসিড ধর্মী, এসিড ধর্মী আলোচনা করো। প্রশ্ন আসে বোরনের অক্সাইড এসিড ধর্মী আলোচনা করো, বুঝাবো। দেখো বোরন কি করে, আমি জাস্ট ডাইরেক্ট অক্সাইডটা লিখে ফেলি। বোরন যে অক্সাইড তৈরি করে সেটা হচ্ছে বোরন অক্সাইড, B2O3। অর্থাৎ বোরনের যে অক্সাইডের নাম সেটা হচ্ছে বোরন অক্সাইড বা B2O3। এই বোরন অক্সাইড কি করে, সে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে, দেখো, বোরিক অ্যাসিড তৈরি করে। দেখো, সে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে আমার বোরিক অ্যাসিড তৈরি করে। বোরিক অ্যাসিড তৈরি করে। সো যেহেতু আমার বোরন অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে বোরিক অ্যাসিড তৈরি করে, তার মানে এই বোরন অক্সাইড হচ্ছে একটা কি অ্যাসিড ধর্মী অক্সাইড। দেখো এটা হচ্ছে একটা অ্যাসিড ধর্মী অক্সাইড, অ্যাসিড ধর্মী অক্সাইড। ওকে, সো বোঝাতে প্রশ্ন আসে বোরনের অক্সাইড একটা অ্যাসিড ধর্মী অক্সাইড, আলোচনা করো। কিভাবে লিখবা? পানির সাথে বিক্রিয়া দেখাবা, দেখাবা হচ্ছে এটা হচ্ছে কি বোরিক অ্যাসিড তৈরি করে। যেহেতু ওরা কি অ্যাসিড তৈরি করতেছে, এই জন্য এটা কি একটা অ্যাসিড ধর্মী অক্সাইড। ডান। এবার আসি হচ্ছে পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, পড়াটাতে একটু আসি। পরবর্তী কোশ্চেন, অ্যালুমিনিয়াম অক্সাইড বা তুমি বলতে পারো হচ্ছে গ্যালিয়াম অক্সাইড, এরা হচ্ছে দেখো উভধর্মী অক্সাইড। এরা হচ্ছে কি আমার উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড। এই উভধর্মী অক্সাইডকে ইংরেজি টার্ম আছে একটা, এটাকে বলা হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড, অ্যামফোটেরিক অক্সাইড। নামটা মনে রাখা লাগবে, একটু চেষ্টা করবো ব্র্যাকেটে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, সো আমরা এখন হচ্ছে 2 নম্বর প্রশ্নটা নিয়ে পড়াশোনা করবো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা গ্যালিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। সেটা তুমি প্রমাণ করো বা দেখাও। একটু দরজা টান দাও তো। আচ্ছা, এবার আসি হচ্ছে প্রথম আলোচনা করবো সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড বলতে আসলে কি বোঝায়। একটু লিখে রাখবো কষ্ট করে, যে যারা এসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ যেই অক্সাইড গুলো হচ্ছে এসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, তারা হচ্ছে আমার উভধর্মী অক্সাইড। অর্থাৎ যে অক্সাইডটা এসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, সেই অক্সাইডকে বলা হয় হচ্ছে উভধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড। লিখছো? লিখা হইলে বইলো প্লিজ। সরি। সো যে অক্সাইডটা এসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে তাদেরকে বলা হচ্ছে উভধর্মী অক্সাইড বা অ্যামফোটেরিক অক্সাইড। বাবা লিখেছি। ওকে, সো এখন আসি, দেখো দুটো আমি জাস্ট অ্যালুমিনিয়ামটাতে দেখাবো, অন্যটা তুমি হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। সো অ্যালুমিনিয়াম অক্সাইড সে যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সে যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি উৎপন্ন করে। অর্থাৎ এই অক্সাইডটা যেহেতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করতেছে, তার মানে কি সে অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করে। ঠিক একইভাবে মামা এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা, এই অ্যালুমিনিয়াম অক্সাইড সে ক্ষারের সাথেও বিক্রিয়া করে। সে হচ্ছে কি আমার ক্ষারের সাথে হচ্ছে বিক্রিয়া করে, কি উৎপন্ন করে? সোডিয়াম অ্যালুমিনেট। দেখো NaLO2 প্লাস পানি, এটাকে বলে হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। লিখে রাখো কষ্ট করে নামটা, সোডিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনেট।
সো যেহেতু এই অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে ভদ্রলোক, সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, সে ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে, তার মানে এই অক্সাইডটা একটা উভধর্মী অক্সাইড প্রমাণ করা যায়। হ্যাঁ, তো তুমি অবশ্যই বিক্রিয়া দিয়ে দেখাবা যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইডটা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, আমরা বলতে পারি কি অ্যালুমিনিয়াম অক্সাইড একটা কি উভধর্মী অক্সাইড। ওকে, তাহলে লিখছো? ডান? জি মামা। জি মামা, লিখেছি। ওকে, ভেরি গুড, সাবাস। সো আই হোপ এই পর্যন্ত সবাই বুঝতে পারছো, সমস্যার কথা নেই ইনশাআল্লাহ। ওকে, এবার হচ্ছে আমরা মানে গ্রুপ 13 নিয়ে মোটামুটি যে প্রশ্নগুলো আসার মতো আছে, মোটামুটি বেসিক যে আলোচনাগুলো করা যায় মোটামুটি করে ফেলছি। আমরা গ্রুপ 14 এর দিকে একটু যাবো। সো খাতায় ক্যাপশন লিখে ফেলো, গ্রুপ 14। গ্রুপ 14। সো দেখো মামা, যদি গ্রুপ 14 দিকে একটু যাই আমরা, একটু স্ক্রিনটা আমি হচ্ছে শেয়ার করি। দেখো গ্রুপ 14 এ কে কে আছে। গ্রুপ 14 এ আছে দেখো কার্বন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, টিন আছে, লেড আছে, আর নিচেরটা হচ্ছে তেজস্ক্রিয় শ্রেণীর কথা বললাম। তার মানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। সো নামগুলো একটু লিখে ফেলো খাতার মধ্যে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর হচ্ছে লেড। আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই, আমি লিখতেছি একবার। কি কি আছে? আছে হচ্ছে আমার কার্বন, আছে হচ্ছে আমার সিলিকন, আছে হচ্ছে আমার জার্মেনিয়াম, আছে হচ্ছে আমার টিন, আছে হচ্ছে আমার লেড। ওকে, এখন এটার মধ্যে প্রথম যে এমসিকিউ দুইটা আসে সেটা হচ্ছে কি, এই যে সিলিকন বা জার্মেনিয়াম এরা হচ্ছে আমার অপধাতু। তো লিখে ফেলো, সিলিকন আর জার্মেনিয়াম হচ্ছে অপধাতু, এমসিকিউ তে আসে। ওকে, কার্বন নিয়ে আমরা যখন জৈব যৌগ পড়বো খুব ডিটেলসে অনেক কথাবার্তা গুলো পড়বো, যে ছোট্ট করে লিখে রাখো কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে গ্রাফাইট। লিখে রাখো আপাতত ডায়মন্ড আর হচ্ছে গ্রাফাইট। আমরা কার্বন নিয়ে অনেক পড়াশোনা করবো ইনশাল্লাহ সামনে, আপাতত এখন এই জায়গায় লিখে রাখো কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে গ্রাফাইট। কার্বনের যে অক্সাইড সেটাকে বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সিলিকনের যে অক্সাইড সেটাকে বলা হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। সিলিকন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, লেখো গ্যাসীয়, গ্যাস। আর এই সিলিকন ডাই অক্সাইড হচ্ছে একটা কঠিন পদার্থ বা সলিড পদার্থ। সবাই এগুলো লেখছো? এগুলো সবার শেষ? জি মামা। সরি। আচ্ছা, এবার আমরা কার্বন ডাই অক্সাইডের বন্ধন লিখবো। খাতায় ক্যাপশন লিখো কার্বন ডাই অক্সাইডের বন্ধন। সো এখন নিশ্চয়ই বুঝে গেছো যে বন্ধনগুলো কিভাবে করতে হবে, কিভাবে লিখতে হয়। তোমরা চেষ্টা করো, শেষ করার চেষ্টা করো নিজেরা নিজেরা মতো। সো কার্বনের হচ্ছে 6, 1s2, 2s2, 2p2। অক্সিজেন হচ্ছে 8, 1s2, 2s2, 2p4। সো যদি আমি হচ্ছে একটু হুন্ডের নীতির মাধ্যমে করতে চাই তাহলে কি আসে দেখো, 1s2, 2s2 আর হচ্ছে এখানে 2p2। আর যদি আমি অক্সিজেন করতে চাই তাহলে কি আসে দেখো, 1s2, 2s2 আর হচ্ছে আমার কি থাকে এখানে 2p4 থাকে। সো দেখো 1, 2, 3 আর হচ্ছে 4। আচ্ছা, সো নিশ্চয়ই এটা করে ফেলছো। আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করলাম, দেন কার্বনের যে ইলেকট্রন বিন্যাসটা করলাম সেটাকে হুন্ডের নীতির মাধ্যমে দেখালাম। ঠিক একই ভাবে আমরা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলাম, সে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা হুন্ডের নীতির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আই হোপ লিখে ফেলছো তোমরা। এখন একটু খেয়াল করে দেখি, হ্যাঁ, যে যদি আমি এটাকে ধরো এক্সাইটেড করলাম, কার্বনটাকে যদি আমি এক্সাইটেড করি বা উত্তেজিত করি, তাহলে আলটিমেটলি কি বলছি যে একটা ইলেকট্রন আমার চলে যায় কি, একটা ইলেকট্রন চলে যায় হচ্ছে আমার পি এর যে ফাঁকা অরবিটাল আছে সেই ফাঁকা অরবিটালে চলে যায় ধরো।
তার মানে 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তো যদি আমি কার্বনটা আঁকতে চাই, বেসিক্যালি কার্বনটা কেমন হওয়ার কথা, 1 2 3 4, তাই না? এরকমই তো হওয়ার কথা। আর অক্সিজেনটা কেমন হওয়ার কথা দেখো, খেয়াল করে, অক্সিজেনের দুইটা হচ্ছে আমার হচ্ছে, দেখো দুইটা হচ্ছে আমার মানে লোন পেয়ার ইলেকট্রন দুইটা আছে। সো এক দুইটা হচ্ছে আমার লোন পেয়ার আছে, আর দুইটা হচ্ছে আমার কি সিঙ্গেল পেয়ার আছে। বুঝছো? একটু দুইটা লোন পেয়ার আছে, দুইটা সিঙ্গেল পেয়ার আছে। সো নিশ্চয়ই এই ছবিগুলো এখন বুঝতে তোমার অসুবিধা হওয়ার কথা না, যে ছবিগুলো আমি কিভাবে আঁকতেছি, কিভাবে বোঝাচ্ছি, তোমরা নিশ্চয়ই খুব সহজে বুঝে যাওয়ার কথা যে কিভাবে আমি আঁকতেছি। ওকে। এখন দেখো মামা, যে আমি যখন কার্বন ডাই অক্সাইড আঁকবো, তার মানে কি এখানে কার্বন একটা থাকবে আর হচ্ছে অক্সিজেন কয়টা থাকবে, মানে দুইটা থাকবে। কার্বন একটা থাকবে আর হচ্ছে অক্সিজেন থাকবে কয়টা, দুইটা। এখন কি করে ওরা, একটু জাস্ট ছবিটা একটু আঁকো তারপরে বুঝাচ্ছি, ছবি একটু আঁকো তারপরে বুঝাচ্ছি। তো একটু ছবিটা একটু আঁকো। তো আমি কিভাবে আঁকলাম, আমি যদি মানে সোজা করে একটু আঁকি তাহলে তোমার জন্য সুবিধা হবে। একটু আঁকো তারপরে বুঝাচ্ছি। সো কার্বন, অক্সিজেন, আচ্ছা। সো এই ছবিটা বেসিক্যালি, এই ছবিটা আঁকার চেষ্টা করো, এই যে নিচে যেটা আঁকলাম এটা আঁকার চেষ্টা করো, নিচে যে ছবিটা আমি আঁকলাম সেটা আঁকার চেষ্টা করো। সো একটু খেয়াল করে দেখো, আমার কার্বনের যে সর্ববহিস্থ স্তর আছে, সেই সর্ববহিস্থ স্তরে আমার 4টা ইলেকট্রন থাকে। 4টা ইলেকট্রন থাকে, দেখো, একটা, দুইটা, তিনটা, 4টা। অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে আমার হচ্ছে 6টা ইলেকট্রন থাকে, দেখো, 2 4 5 6। তার মধ্যে দুইটা হচ্ছে আমার হচ্ছে কি, দুইটা হচ্ছে আমার আহ নিঃসঙ্গ, আর এই দুইটা হচ্ছে কি আমার মানে ফাঁকা ফাঁকা থাকে, ঠিক আছে। এখন কার্বন ডাই অক্সাইড যখন হচ্ছে মানে শেয়ার করে ইলেকট্রন, বা যখন হচ্ছে যে বন্ধন তৈরি করে, তখন বেসিক্যালি কি করে, তখন হচ্ছে যে এই যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে কার্বনের দুইটার সাথে হচ্ছে একটা পেয়ার করে, আর এই যে দুইটা আছে এই দুইটার সাথে অক্সিজেনের আরো দুইটা হচ্ছে পেয়ার করে। এখন তুমি বলতে পারো যে এটা এটা এমন হচ্ছে কেন, এটা হচ্ছে কি একটু ডিফারেন্ট, কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে কি এর আকারটা হচ্ছে কি সরল রৈখিক। একটু লিখে রাখো, কার্বন ডাই অক্সাইডের যে বন্ধনটা এটা হচ্ছে সরল রৈখিক ফর্ম হয়, সরল রৈখিক ফর্ম হয়। কার্বনের সর্ববহিস্থ স্তরে 4টা ইলেকট্রন আছে, আমি বাম দিকে দুইটা লিখছি আর ডান দিকে দুইটা লিখছি। অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে 6টা ইলেকট্রন থাকে, সো ডান দিকে দুইটা, উপরে দুইটা, আর এই পাশে একটা একটা করে লিখলাম। ঠিক একই ভাবে দেখো, অক্সিজেনের হচ্ছে যে আমি ইলেকট্রন বিন্যাসটা দেখালাম, বাম দিকে দুইটা, উপরে দুইটা, ডান দিকে নিচে হচ্ছে একটা। সোজা কথা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের যে বন্ধনটা ফর্ম করতেছে, সেও হচ্ছে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করতেছে। বাট এখানে কি নর্মালি আমরা যেভাবে দেখালাম একটু আগে, যেগুলো মানে সিঙ্গেল 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 আকারে, এটা হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী, আমার বন্ধন তৈরি করতেছে। বাট এখানেও কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করতেছে। যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি করতেছে, লিখে রাখো এটা হচ্ছে এটা সমযোজী বন্ধন। দেখো হচ্ছে এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। আর এখানে যেহেতু দুইটা করে ইলেকট্রন শেয়ার করে, মামা একটু লিখে রাখো, এখানে হচ্ছে কার্বন ডাবল বন্ড তৈরি করে। দেখো কার্বন হচ্ছে ডাবল বন্ড তৈরি করে, দ্বিবন্ধন তৈরি করে। যেহেতু দুইটা করে ইলেকট্রন শেয়ার করে, এখানে কার্বন হচ্ছে আমার কি ডাবল বন্ড বা দ্বিবন্ধন তৈরি করে। লিখছো সবাই? জি মামা। আচ্ছা, এটার পাশাপাশি একটা জিনিস দেখাবো, সবাই নিশ্চয়ই লিখে ফেলছো এটা। সো কার্বনের আকারটা কি সরল রৈখিক, কার্বন
অক্সিজেনের সাথে দ্বিবন্ধন তৈরি করে। আমরা দুইটা জিনিস একটু দেখবো এখানে, যেহেতু প্রাসঙ্গিক আলোচনা একটু দেখাই ফেলি, আগেও দেখাইছিলাম তোমাদেরকে। N2 এর বন্ধন, N2 এর বন্ধন আর হচ্ছে O2 এর বন্ধন, অর্থাৎ নাইট্রোজেনের বন্ধন এবং অক্সিজেনের বন্ধন। আমরা এই দুইটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। এখন দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি আসে, N7, 1s2, 2s2 আর হচ্ছে 2p3, 1s2, 2s2 আর 2p3 তো করলে কি আসে, 1s2, 2s2 আর হচ্ছে 2p3। লিখছি হবে এটা। তো যদি আমি নাইট্রোজেনকে মানে সর্ববহিঃস্থ স্তরটা আঁকতে চাই, তখন আসলে কিভাবে আঁকবো, সেটা হচ্ছে যে এই যে তিনটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তিনটাকে আমি এইভাবে দেখাবো। তিনটা সিঙ্গেল ইলেকট্রন আছে হচ্ছে এই পাশে, আর এই পাশে দুইটা হচ্ছে কোনো বন্ধনে অংশগ্রহণ করে না। যারা বন্ধনে অংশগ্রহণ করে না তারা হচ্ছে আমার লোন পেয়ার ইলেকট্রন। এখানে এরা বন্ধনে অংশগ্রহণ করতেছে না, আর তিনটা ডট দ্বারা বোঝায় কি আবার তিনটা সিঙ্গেল ইলেকট্রন। সো এটা হচ্ছে একটা নাইট্রোজেনের জন্য। ঠিক সিমিলারলি যদি আরেকটা নাইট্রোজেন নিয়ে কাজ করো, সেখানেও সেম থাকবে। এই দুইটা কোনো বন্ধনে অংশগ্রহণ করবে না, এরা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, আর এই তিনটা হচ্ছে আমার সেই সিঙ্গেল ইলেকট্রন। এই তিনটা হচ্ছে আমার সেই সিঙ্গেল ইলেকট্রন। অর্থাৎ নাইট্রোজেনের সর্ববহিঃস্থ স্তরের যে 5টা ইলেকট্রন আছে, তার মধ্যে দুইটা হচ্ছে আমার কি লোন পেয়ার ইলেকট্রন, আর তিনটা হচ্ছে কি আমার বন্ধন অংশগ্রহণে মানে ইলেকট্রন। সো আমি দুটো ছবি আঁকলাম। তখন কি করে ওরা, তখন ওরা হচ্ছে এই তিনটা তার পাশের যে তিনটা আছে তার সাথে ইলেকট্রন হচ্ছে শেয়ার করে, আর তার পাশের যে ইলেকট্রন আছে তার সাথে ইলেকট্রন শেয়ার করে। শেয়ার করলে কি দাঁড়ায় দেখো, খেয়াল করে মামা, এখানে ছিল কয়টা, ছিল হচ্ছে 5টা, শেয়ার করছে কয়টা, 3টা, হইলো কয়টা, 8টা। ছিল কয়টা, 5টা, শেয়ার করছে কয়টা, 3টা, হয়ে গেল কয়টা, 8টা। 8টা মানে কি অষ্টক পূর্ণ, 8টা মানে হচ্ছে অষ্টক পূর্ণ নিয়নের গঠন কাঠামো লাভ করতেছে। এটা হচ্ছে আমার নিয়নের গঠন কাঠামো লাভ করতেছে। বাট এখানে বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে যে দেখো, যেহেতু এরা তিনটা তিনটা ইলেকট্রন শেয়ার করতেছে, এই জন্য আমরা এদেরকে বলে হচ্ছে কি নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন। নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন লেখা রাখো, এটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন। যেহেতু এখানে তিনটা করে ইলেকট্রন শেয়ার করতেছে, এটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন। দেখছো সবাই? জি মামা। সো একটু কষ্ট করে অক্সিজেনটা করে আমাকে বলো তো কত কি, এটা কি হবে, অক্সিজেন একটু করে ফেলো তাহলে। O2টা, O2টা একটু করে আমাকে দেখাও। সো অক্সিজেন আছে 8, 1s2, 2s2, 2p4, সো 1s2, 2s2 আর হচ্ছে 2p4, সো 1 2 3 4। সো বুঝতে পারতেছো মামা, দেখো এখানে আমার দুই জোড়া ইলেকট্রন হচ্ছে কি আমার বন্ধনে অংশগ্রহণ করবে না, দুই জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে না। সো অক্সিজেন আমরা এভাবে লিখতে পারি, আর দুইটা হচ্ছে আমার বন্ধনে অংশগ্রহণ করবে। সো আমি দুইটাকে এইভাবে রাখলাম যারা বন্ধনে অংশগ্রহণ করবে। ঠিক একই ভাবে তুমি আরেকটা হচ্ছে অক্সিজেন আঁকো। এই অক্সিজেনের মধ্যে আমার দুই জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে না, এরা হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করবে না। আর এই দুইটা হচ্ছে আমার বন্ধনে অংশগ্রহণ করবে, এদেরকে আমি হচ্ছে অন্য কালার দিয়ে দেখাচ্ছি। তখন কি করে এরা হচ্ছে এটা বন্ধন তৈরি করে বা শেয়ার করে। দেখো 6টা ছিল, দুইটা ইলেকট্রন শেয়ার করছে, হয়ে গেছে 8টা। 6টা ছিল, দুইটা ইলেকট্রন শেয়ার করছে, হয়ে গেছে 8টা। তার মানে এরা অষ্টকপূর্ণ, এটা হচ্ছে আমার অষ্টকপূর্ণ, দুইটা হচ্ছে আমার অষ্টকপূর্ণ হচ্ছে। এটা হচ্ছে আমার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের গঠন কাঠামো লাভ করতেছে, এটা হচ্ছে আমার নিয়নের গঠন কাঠামো লাভ করতেছে। যেহেতু দুইটা ইলেকট্রন শেয়ার করতেছে, এটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন হচ্ছে দ্বিবন্ধন, এটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন। বুঝছো? জি মামা। ওকে। সো কার্বন ডাইঅক্সাইডের বন্ধনটা আমরা দেখলাম, কার্বন ডাইঅক্সাইড সরল সরল রৈখিক একটা অবস্থান তৈরি করে। যেহেতু সমযোজী বন্ধন তৈরি করে, মনে রাখবে সমযোজী বন্ধন হচ্ছে একটা দুর্বল বন্ধন, ঠিক আছে? মানে মানে বন্ধনের অনেকগুলো মানে ক্লাসিফিকেশন আছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনও দেখবো ইনশাআল্লাহ। তার মধ্যে সমযোজী বন্ধনটা হচ্ছে একটা দুর্বল বন্ধন, ঠিক আছে? এবার আসি হচ্ছে সিলিকন সিলিকন ডাইঅক্সাইড। একটু ছবিটা একটু আঁকবো আমরা একসাথে। সিলিকন ডাইঅক্সাইড, দেখো সিলিকন ডাইঅক্সাইডের বন্ধন, জাস্ট ছবিটা আমি একটু আঁকবো। দেখো সিলিকনের হচ্ছে 4টা হাত থাকে, তুমি জানো। সো সিলিকনের 4টা হাত, 4টা হাত দিচ্ছি। ছবিটা একটু আঁকো, আমি বুঝাবো, সমস্যা নেই, একটু আঁকো।
ছবিটা আঁকো। সিলিকনের 4টা অক্সিজেনের 2টা, তো সেটা মনে রাখলেই হচ্ছে, আর কিছু না। সিলিকনের 4টা অক্সিজেনের 2টা, এটা মনে রাখলেই হচ্ছে, সোজা। জাস্ট এটুকু আঁকলেই হচ্ছে। লিখছো ছোট এই ছবিটা আঁকছো? জি মামা, এঁকেছি। হ্যাঁ, এখানে দেখো মামা, এই যে সিলিকন আর অক্সিজেনের মাধ্যমে যে সিলিকন ডাইঅক্সাইড তৈরি করে, একটু লেখার আগে, এটা একটা দৈত্যাকার অণু। এটা হচ্ছে একটা দৈত্যাকার অণু। যেই দৈত্যাকার অণু সিলিকনে, দেখো সিলিকনের সাথে 4টি অক্সিজেন সংযুক্ত হয়, 4টি অক্সিজেন সংযুক্ত হয়। এখানে দেখো বন্ধনটা অত্যন্ত দৃঢ় হয়, বন্ধনটা হচ্ছে কি অত্যন্ত দৃঢ় হয়, অত্যন্ত দৃঢ় হয়। যার কারণে এটা কি আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি থাকে। এই জন্য এরা কঠিন অবস্থায় থাকে, কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, তো প্রশ্ন আসে মামা যে একই গ্রুপের সদস্য হওয়া সত্ত্বেও কার্বন ডাই অক্সাইড কেন গ্যাসীয়, সিলিকন ডাইঅক্সাইড কেন হচ্ছে আমার কঠিন? উত্তরটা খুবই সিম্পল। দেখবা যে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি আমার সংযোজী বন্ধন থাকে, আর সিলিকন ডাইঅক্সাইড একটা হচ্ছে দৈত্যাকার অণু তৈরি করে, যেখানে সিলিকনের 4 হাতে 4টা অক্সিজেন থাকে, এবং এটি অত্যন্ত দৃঢ় বন্ধন তৈরি করে, যা ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। তাই সিলিকন ডাইঅক্সাইড সাধারণ অবস্থায় কঠিন, কিন্তু কার্বন ডাই অক্সাইড সাধারণ অবস্থায় গ্যাসীয়। লিখছো? জি মামা। ওকে, সাবাস। সো আমরা মোটামুটি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে ফেলছি, এটা পরীক্ষাতে আসে প্রায়। সো প্রশ্ন একটু আলাদা করে লিখে রাখো, নোট করে ফেলো একটু, যে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন পদার্থ। ঠিক আছে, অনেক সময় খ নাম্বার প্রশ্নে এটা আসে। ওকে ফাইন, সো আই হোপ তোমরা সবাই লিখে ফেলছো। এবার আসি পরবর্তী আরেকটা প্রশ্ন নিয়ে কথা বলবো। সো কোশ্চেনটা একটু লিখে আগে, কোশ্চেনটা লিখে আগে তারপরে বুঝাবো। দেখো হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত, পানিতে দ্রবীভূত হয়, কিন্তু ক্যালসিয়াম সরি কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না কেন? লিখো, সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, পরীক্ষাতে আসে, একটু বুঝে নিলেই হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এখন মামা একটু যদি আমি সিলিকনের ইলেকট্রোবিন্যাসটা করতে চাই, তাহলে কি দাঁড়ায়? দেখো তো, সিলিকন হচ্ছে 14, সিলিকন হচ্ছে 14, 1s2, 2s2, 2p6, 3s2, আর হচ্ছে 3p2। সো 10, 12, 14। সো যদি আমি হচ্ছে একটু মানে হুন্ডে নীতির মাধ্যমে লিখতে চাই, তাহলে কি আসে? 1s2, 2s2, 2p6, 2p6, 3s2, আর হচ্ছে 3p2। আমি আগেই তোমাদেরকে বলছিলাম, যখন আমরা বন্ধন নিয়ে কাজ করবো, আমরা সর্ববহিস্থ স্তর নিয়ে কথা বলবো। সো যখন তুমি তাপ দিবা বা এক্সাইটেড করবা, তখন কি করবে? পি এর একটা ইলেকট্রন চলে যাবে কি আমার এই ফাঁকা অরবিটালে, এই ফাঁকা অরবিটালে। ঠিক আছে, লিখছো? জি মামা। আচ্ছা, এখন দেখো যেহেতু এই 4টা মানে মনে করো ফাঁকা আছে, দেখো এখানে 1টা 2টা 3টা 4টা, 4টাই হচ্ছে এখন ফাঁকা আছে। তো যেহেতু 4টা ফাঁকা আছে, তখন কি করবে? 4টা এখানে তুমি ক্লোরিন মানে প্রবেশ করাতে পারবে, এখানে ক্লোরিন 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 ক্লোরিন। ঠিক আছে, এখন এটা বোঝার আগে আমার কার্বনটা করে ফেলো। কার্বন, কার্বনের কত? 6, 1s2, 2s2, আর হচ্ছে 2p2, 1s2, 2s2, আর হচ্ছে 2p2। সেটা লিখে ফেলো, 1s2, 2s2, আর হচ্ছে 2p2। সো লিখছি আমরা। সো দেখো আমরা হচ্ছে সিলিকনের যে ইলেকট্রন বিন্যাস সেটা আমি দেখলাম। দেন আমি হচ্ছে মানে সিলিকনকে যদি আমি এক্সাইটেড করি, সেই সেই অবস্থায়
মানে আকারটা কেমন হয় বা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় সেটা আমি দেখলাম। দেন হচ্ছে আমি দেখলাম হচ্ছে কি কার্বন, যে কার্বনের যে ইলেকট্রন বিন্যাস সেটা আমি দেখলাম যে 1s2 2s2, দেন হচ্ছে কি 2p2। দেন আমি দেখো যদি কার্বনকে তুমি এক্সাইটেড করো, কার্বনকে তুমি যদি এক্সাইটেড করো তাহলে কি আসে দেখো খেয়াল করে 1s2, দেন এই যে এই পার্টটা আসে দেখো খেয়াল করে। হুম, দেখো এইকে দেখো দুইটার ফরমেশন কিন্তু আলটিমেটলি দেখো সেম। উপরে তুমি দেখো চারটা মানে ফাঁকা সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ, নিচেও চারটা ফাঁকা সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ, দুইটার ক্ষেত্রে তুমি সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ। বাট এখানে শুধুমাত্র কি, শুধুমাত্র তুমি যদি ক্লোরিনের কথা চিন্তা করলে হবে না। দেখো খেয়াল করে তুমি যদি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকনকে পানির সাথে বিক্রিয়া করো, এখানে কি আছে হাইড্রোজেন আছে, আবার কি আছে হাইড্রোক্সাইড আছে। দেখো দুইটা পোর্শন কিন্তু আছে, হাইড্রোজেনও আছে আবার কি হাইড্রোক্সাইডও আছে, দুইটা পোর্শন কিন্তু আছে। অর্থাৎ পানিকে তুমি যদি ভাঙাও সেই পানির মধ্যে কিন্তু দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে কি হাইড্রোজেন আছে আর একটা কি হাইড্রোক্সাইড, দুইটা পোর্শন আছে। এখন কি হয়, তুমি যখন মানে সিলিকনকে যখন তুমি বিক্রিয়া করো তখন কি হয়, যেহেতু সিলিকনের একটু লিখে রাখো, জাস্ট ছোট করে লিখে রাখো, যেহেতু সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, যেহেতু সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, বিক্রিয়া করার ক্ষেত্রে তখন এই ফাঁকা ডি অরবিটালটা ব্যবহৃত হয়। একটু লিখে রাখো জাস্ট যে সিলিকনের ফাঁকা ডি অরবিটাল থাকাতে, সিলিকনের ফাঁকা ডি অরবিটাল থাকাতে বিক্রিয়া করার ক্ষেত্রে এই ফাঁকা ডি অরবিটাল ব্যবহৃত হয়, এই ফাঁকা ডি অরবিটাল ব্যবহৃত হয়, এই ফাঁকা ডি অরবিটাল ব্যবহৃত হয়। অন্যদিকে লেখো কার্বনের কোনো ডি অরবিটাল নেই, অর্থাৎ 2D যেহেতু সম্ভব না, কার্বনের কোনো ডি অরবিটাল থাকে না। দেখো অন্যদিকে কার্বনের কোনো ডি অরবিটাল না থাকাতে যখন সেটি পানির সাথে বিক্রিয়া করতে যায় তখন বিক্রিয়াটি সম্পূর্ণ হয় না। দেখো যখন সেটি পানির সাথে বিক্রিয়া করতে যায় বিক্রিয়াটি সম্পূর্ণ হয় না। তাই সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। জাস্ট একটু কনসেপ্টটা লিখে রাখো। এটা যদি জাস্ট এমসিকিউ তে আসতে পারে, হাইয়েস্ট যদি আসে এমসিকিউ তে আসতে পারে, এটা যদি ইন্টারের তোমাদের সম্ভাবনা একটু কম, জাস্ট একটু লিখে রাখো যে সিলিকনে ফাঁকা ডি অরবিটাল থাকে আর কার্বনে ফাঁকা ডি অরবিটাল থাকে না, জাস্ট এইটুকু লিখে রাখো তাইলেই হচ্ছে। সিলিকনে ফাঁকা ডি অরবিটাল থাকে কিন্তু কার্বনে ফাঁকা ডি অরবিটাল থাকে না। লিখছো? সো বিক্রিয়ার জি ফরমেশনটা যদি মামা। লিখতে যাও, হ্যাঁ একটু ওয়েট দাঁড়ো। কার্বন টেট্রাক্লোরাইড লেখো পানির সাথে বিক্রিয়া করে না, জাস্ট লেখো ক্রস। আর সিলিকন ট্রাইক্লোরাইড আমরা যখন বন্ধন দেখবো আরো সামনে তখন আমি বিক্রিয়াগুলো একটু বুঝায় বুঝায় করাবো ইনশাল্লাহ, তখন আরো একটু ক্লিয়ার লাগবে। সিলিকন ট্রাইক্লোরাইড লেখো, সিলিকন সমত করে দেখাচ্ছি একবারে। হ্যাঁ বলো, সাফা বলো। মামা কিছু না। আচ্ছা জাস্ট এটা লিখে রাখো, সিলিকনের কার্বন টেট্রাক্লোরাইড কোনো বিক্রিয়া করে না, আর সিলিকন টেট্রাক্লোরাইড বিক্রিয়া করলে বিক্রিয়াটা হচ্ছে এরকম হয়, সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখছো? একটা ইস্যু দেখাবো এখন, লেখো কার্বনের বৈশিষ্ট্য। কার্বনের দুইটা বৈশিষ্ট্য জাস্ট বলবো এখন এখানে, কার্বনের বৈশিষ্ট্য। দেখো এক নাম্বার লেখো কেটিনেশন ধর্ম, লেখো কেটিনেশন ধর্ম প্রদর্শন করে। দেখো কার্বন কেটিনেশন ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ কি করে, সে দীর্ঘ শিকল বিশিষ্ট যৌগ তৈরি করে, দীর্ঘ শিকল বিশিষ্ট যৌগ তৈরি করতে পারে, যৌগ তৈরি করতে পারে, সে দীর্ঘ শিকল বিশিষ্ট যৌগ তৈরি করতে পারে। আরেকটা বৈশিষ্ট্য লিখে রাখো সমানুতা। দেখো সমানুতা এটা বোঝাবো, সমানুতা বলতে বোঝায় লেখো একই আণবিক সংকেত, দেখো একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত। দেখো একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত।
অর্থাৎ কার্বন যখন যৌগগুলো তৈরি করে তুমি দেখবে যে অনেকগুলো যৌগ এরকম আছে দেখতে সেম, বাট ইন্টারনাল যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা কি হয়, ডিফারেন্ট হয়। সো কার্বনের যে দুইটা বৈশিষ্ট্য এখানে মনে রাখো, সেই কেটিনেশন ধর্ম প্রদর্শন করে আর সেই সমানতা দেখায়। আর লাস্ট একটা বিক্রিয়া দেখাবো আজকের ক্লাসে দীর্ঘ করবো না। দেখো কার্বন পানির সাথে বিক্রিয়া করে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়াটার গ্যাস তৈরি করে। দেখো পানি, সরি কার্বন 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে ওয়াটার গ্যাস তৈরি করে। ওয়াটার গ্যাস সংকেতটা কি? সংকেতটা হচ্ছে সিও প্লাস হাইড্রোজেন। সিও প্লাস হাইড্রোজেন, এটাকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস। লিখে রাখো, এটাকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস বলে। পানি, কার্বন 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে ওয়াটার গ্যাস তৈরি করে। লিখছো সবাই? তো লেখা হয়েছে এ পর্যন্ত? জি মামা। আচ্ছা, আমি মামা মামা, আজকে, আরেকবার একটু বলা যাবে? আমার নেটটা হ্যাঁ প্রবলেম হ্যাঁ করছে। হ্যাঁ অবশ্যই। কার্বন 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে ওয়াটার গ্যাস উৎপন্ন করে। ওয়াটার গ্যাসের সংকেতটা হচ্ছে কি, সিও, মানে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। এটা হচ্ছে, এটাকে একসাথে বলে হচ্ছে ওয়াটার গ্যাস। এটাকে বলে হচ্ছে ওয়াটার গ্যাস। কার্বন 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে ওয়াটার গ্যাস তৈরি করে। লিখছো? জি মামা। ওকে, ঠিক আছে। আজকের মামা ক্লাসটা, হ্যাঁ বলো। মামা এটা কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন গ্যাস না? হ্যাঁ দুইটাকে একসাথে বলে হচ্ছে ওয়াটার গ্যাস। ঠিক আছে, এটাকে নাম বলে ওয়াটার গ্যাস, তাই তুমি লিখে রাখো এটাকে ওয়াটার গ্যাস বলে। কারণ এমসিকিউ যদি আসে যে ওয়াটার গ্যাসের সংকেত কোনটা, এটা কম্বাইন্ডলি সিও প্লাস এইচ টু। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে গ্রুপ 13 গ্রুপ 14 পড়লাম। আজকে ক্লাসটা লেন্দি করবো না। আশা করি যা পড়ালাম বুঝতে পারছো। তোমরা একটু আরেকবার দেখবা, যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার বললো। হ্যাঁ, জাস্ট লাস্ট জিজ্ঞাসা করতেছি, মানে কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারছো? না মামা, কোনো প্রবলেম নাই। ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। কালকে সকালে তো দেখা হচ্ছে আমাদের ইনশাল্লাহ। আমরা হচ্ছে ম্যাথ করবো। সো ম্যাথের ক্ষেত্রে একটু বলে রাখি, তোমরা অলরেডি 8.1 8.2 করছো। সো যেহেতু আমরা ত্রিকোণমিতির মধ্যে ফ্লোতে আছি, চেষ্টা করবো 8.3টা শেষ করে ফেলার জন্য। প্লাস তোমাদের জেনারেল ম্যাথ মনে চ্যাপ্টার 16 করানো হয়েছে, সেটা নিয়েও কালকে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সো কালকে ক্লাসে দেখা হচ্ছে। আহ ভালো দেখো, হ্যাঁ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, বাই বাই।